হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। আজ আমার দুতরফা দাখিলা পদ্ধতির উপর ষষ্ঠ ক্লাস। তো আজ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 5, যেটি দিনাজপুর বোর্ড 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিচ্ছি। গণেশ স্টোর্স 13/155 ইংলিশ রোডের একটি স্টেশনারি দোকান 2015 সালের 1 জানুয়ারি তারিখের দোকানের সম্পদ ও দায় নিম্নরূপ: আসবাবপত্র 25,000 টাকা, কম্পিউটার 45,000 টাকা, হাতে নগদ 30,000 টাকা, পাওনাদার 10,000 টাকা, দেনাদার 21,000 টাকা, বকেয়া বেতন 7,000 টাকা। নিচে আরও কিছু জিনিস আছে, দেখো। 31 ডিসেম্বর 2015 তারিখে তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 3,50,000 টাকা ও 1,80,000 টাকা। বছরের মাঝামাঝি সময়ে মালিক দোকানে আরও 50,000 টাকা বিনিয়োগ করেন। এছাড়াও ব্যক্তিগত প্রয়োজনে তিনি ব্যবসা থেকে নগদ 20,000 টাকা এবং 7,000 টাকার পণ্য উত্তোলন করেন। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে কি বলছে আমাদেরকে। ক নম্বরে কি বলছে? গণেশ স্টোর্সের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে কি বলছে? গণেশ স্টোর্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে কি বলছে? গণেশ স্টোর্সের সমাপনী মূলধন নির্ণয় করে দোকানের লাভ বা ক্ষতি দেখাও। তাহলে আমরা মোটামুটি সবগুলোর সাথে পরিচিত আছি, ইতিপূর্বে অনেকগুলো অঙ্ক করেছি আমরা। তারপর আমরা আবার এই অঙ্কটা করব, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো প্রথমে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক নম্বর। ক নম্বরে কি বলছে? গণেশ স্টোর্সের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। দেখো, আমরা গণেশ স্টোর্সের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা একটা ছক নিয়েছি। ছকটা কি? বিবরণ টাকা টাকা। আর ক নম্বর একটা হেডিং কি দিয়েছি আমরা? গণেশ স্টোর্সের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা এখন খুঁজে বের করবো যে গণেশ স্টোর্সের মোট উত্তোলনের পরিমাণ কোথায় আছে এবং কি এবং কত টাকা। দেখো, আমরা যখন উদ্দীপকটা পড়েছিলাম তখন এই দেখো নিচের দিকে ছিল, এছাড়াও ব্যক্তিগত প্রয়োজনে তিনি ব্যবসা থেকে নগদ 20,000 টাকা ও 7,000 টাকার পণ্য উত্তোলন করেন। মূলতই আমরা এই দুইটাই অ্যামাউন্টই পেয়েছি যেটা উত্তোলন করেছিলেন। আর আমরা যেহেতু মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতেছি, সুতরাং ওই দুইটা অ্যামাউন্টই আমরা এখানে যোগ করে দেব। কি লিখবো আমরা? দেখো, উত্তোলন। আমরা একটা উত্তোলন করছি কি? নগদ। এখানে কি আছে উত্তোলন? নগদ আছে কত? 20,000 টাকা। তাহলে নগদটা আমরা 20,000 টাকা এখানে নিব। আর একটা কি আছে? পণ্য। তাহলে আমরা কি লিখবো এখানে? পণ্য। পণ্য কত টাকা আছে? 7,000 টাকা। যেহেতু আমরা উদ্দীপকটা পড়ার সময় দেখেছি আর কোনো উত্তোলন নাই, সুতরাং আমরা কি করব? এই দুইটা অ্যামাউন্ট যোগ করে দেব। তাহলে 20,000 আর 7,000 টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? 27,000 টাকা। এই 27,000 টাকাই হচ্ছে কি আমার উত্তোলনের পরিমাণ। এই জন্য আমরা এখানে লিখে দেব কি? মোট উত্তোলন। মোট উত্তোলন কত? 27,000 টাকা। আমরা উত্তরটা লিখে দেব। উত্তরটা কি লিখবো? মোট উত্তোলনের পরিমাণ কত টাকা? 27,000 টাকা। তাহলে আমাদের ক নম্বরে বলেছিল মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আমরা মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে আমাদের ক নম্বর শেষ। তো ক নম্বরের পরে কি আছে? খ নম্বর। খ নম্বরে কি হয়েছে? গণেশ স্টোর্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এটার জন্য আমরা একটা ছক নিব। ছকটা কি ওই আগের মতনই, বিবরণ টাকা টাকা। আমরা ক নম্বরে একটা হেডিং দিয়েছি কি? গণেশ স্টোর্সের প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা এর আগের অঙ্কেও দেখছি বা বিগত যে কটা অঙ্ক করছি প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করেছি। তো আমরা কীভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করি আমরা জানি। তারপর আবার বলছি, প্রারম্ভিক মূলধন সমান কি? প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা প্রারম্ভিক মোট দায়টা বাদ দিব। বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আর সমাপনী মূলধনের ক্ষেত্রে কি? সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে সমাপনী মূলধন। আশা করি বুঝতে পারছেন। তারপর আমরা অঙ্কে যাই। দেখো, আমরা ক নম্বরে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবো। তাহলে প্রারম্ভিক যে মোট সম্পদগুলো আছে সেগুলো আমরা নিব। তাই প্রারম্ভিক মোট সম্পদ কি আছে? দেখো, আসবাবপত্র আছে, কম্পিউটার আছে, হাতে নগদ আছে। তাহলে আমরা এই তিনটা নিয়ে নেব। আমরা এখানে একটা হেডিং দিয়ে দেবো আগে, প্রারম্ভিক মোট সম্পদ। আমাদের প্রারম্ভিক মোট সম্পদ কি আছে? আসবাবপত্র আছে। তাহলে আমরা আসবাবপত্র নিলাম। তারপর কি আছে? কম্পিউটার আছে, কম্পিউটার নিলাম। তাহলে তারপর কি আছে? হাতে নগদ আছে। তাহলে হাতে নগদ নিব। তারপর কি আছে? দেখো, এই যে নিচের দিকে দেনাদার আছে, তাহলে দেনাদারটাও নিব। এবার আমি টাকার অ্যামাউন্টটা বসাবো। আসবাবপত্র আছে কত টাকা? 25,000 টাকা। তাহলে আমি আসবাবপত্র নেব 25,000 টাকা।
তারপর কম্পিউটার আছে কত 45,000 টাকা, তারপর হাতে নগদ কত আছে 30,000 টাকা, তাহলে আমি হাতে নগদ নেব 30,000 টাকা। তারপর দেনাদার কত আছে 21,000 টাকা, তাহলে দেনাদার 21,000 টাকা নিব। যেহেতু পাওনাদার এবং বকেয়া বেতন দুটো কি আমাদের জন্য প্রারম্ভিক দায়, সুতরাং এই দুটো এখানে নিব না, যেহেতু আমরা প্রারম্ভিক মোট সম্পদটা এখন নির্ণয় করতেছি। তাহলে এখন এই যে চারটা প্রারম্ভিক মোট সম্পদ পেলাম, এই চারটা কি করব আমরা যোগ করব। যোগ করলে আমাদের কত হয় আমরা একটু দেখি। 25,000 যোগ হচ্ছে 45,000 যোগ হচ্ছে 30,000 যোগ কত 21,000, তো টোটাল কত হয় 1,21,000 টাকা। তাহলে আমরা এখানে বসাবো 1,21,000 টাকা। তো আমরা 1,21,000 টাকা লিখলাম। এরপর আমরা কি করব, এই প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দেবো। এই জন্য আরেকটা আমরা হেডিং দেবো এখানে, বাদ প্রারম্ভিক মোট দায়। তাহলে এখন আমরা দেখব উদ্দীপকে আমাদের প্রারম্ভিক মোট দায় কি কি আছে। দেখা যায় পাওনাদার কি প্রারম্ভিক মোট দায়, অর্থাৎ পাওনাদার হচ্ছে দায়, আর যেহেতু এটা প্রারম্ভিক সুতরাং এটা প্রারম্ভিক দায়। পাওনাদার কত আছে 10,000 টাকা, তাহলে আমি পাওনাদার নিব 10,000 টাকা। তারপর কি আছে বকেয়া বেতন কি দায়, আর যেহেতু এই অ্যামাউন্টগুলো সবই প্রারম্ভিক এই জন্য আমরা এটা বুঝে নেব কি এটা প্রারম্ভিক দায়। তাহলে বকেয়া বেতন কত 7,000 টাকা, তাহলে বকেয়া বেতন নিব 7,000। যেহেতু আমাদের আর প্রারম্ভিক দায় নাই সুতরাং এই দুইটা অ্যামাউন্ট যোগ করে এই অ্যামাউন্ট থেকে মাইনাস করব। তাহলে আমরা 10,000 আর যদি 7,000 টাকা যোগ করি তাহলে আমাদের কত হয় 17,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 17,000 টাকা। তাই 17,000 টাকা লিখলাম। 17,000 টাকা এখন আমরা কি করব, এই যে 1,21,000 টাকা আছে এই 1,21,000 টাকা থেকে মাইনাস করবো। আর আমরা জানি যে অ্যামাউন্টটা মাইনাস করি সেটা ব্র্যাকেট দিয়ে আটকে নিই। তাহলে 1,21,000 মাইনাস কত 17,000 টাকা। তাহলে আমাদের কত থাকে 1,04,000 টাকা। এই 1,04,000 টাকাই কি আমার প্রারম্ভিক মূলধন। তাহলে আমি এখানে লিখবো 1,04,000 টাকা। অবশ্যই এটা হিসাব সমীকরণ দ্বারা বন্ধ করে দিবে। তারপর এখানে যেটা লিখবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করলাম, আর যেটা করবো আমি উত্তরটা লিখে দেব। উত্তরটা লিখব কি প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত 1,04,000 টাকা। তাহলে আমাদের খ নম্বর অপশনে বলেছিল গণেশ স্টোরসের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা খ নম্বরে গণেশ স্টোরের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে আমাদের খ নম্বর শেষ। তো খ নম্বর পরে কি আছে গ নম্বর। গ নম্বরে কি বলছে দেখো, গণেশ স্টোরসের সমাপনী মূলধন নির্ণয় করে দোকানের লাভ অবলিক ক্ষতি দেখাও। তাহলে আমরা এর আগেও লাভ ক্ষতি নির্ণয় করেছি এবং সমাপনী মূলধনও নির্ণয় করেছি। তারপর আমরা একটু এক নজর দেখিনি কিভাবে নির্ণয় করব। দেখো, সমাপনী মূলধন নির্ণয় করার জন্য আমরা কি করব, সমাপনী মোট সম্পদগুলো থেকে সমাপনী মোট দায়টা বাদ দেব। এরপর যে অ্যামাউন্টটা পাবো সেটাই আমাদের হবে কি সমাপনী মূলধন। আর লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমরা কি করব, সমাপনী মূলধনের সাথে কি করব যোগ উত্তোলন দিব। যদি উত্তোলন থাকে উত্তোলনটা যোগ করব। আর প্রারম্ভিক মূলধনের সাথে কি করব, অতিরিক্ত মূলধনটা যোগ করব। সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করার পর যে অ্যামাউন্ট হবে, প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করার পর যে অ্যামাউন্টটা পাবো, এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে যেটাই পাবো সেটা হচ্ছে লাভ বা ক্ষতি হবে। তো আমরা অঙ্ক করি। তো আমরা এই অঙ্ক করার জন্য এরকম একটা ছক নিব, বিবরণ টাকা টাকা, গণেশ স্টোরসের সমাপনী মূলধন নির্ণয়। তাহলে আমরা সমাপনী মোট সম্পদ দেখি কই আছে। দেখো 31শে ডিসেম্বর 2018 ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ, এই যে সমাপনী মোট সম্পদ আমাদের দেয়া আছে কত টাকা আছে 3,50,000 টাকা। তাহলে আমরা এখানে একবারই নিয়ে নেব, একবার নিয়ে নেব কত 3,55,000 টাকা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, সমাপনী মোট সম্পদ কত টাকা আছে 3,50,000 টাকা। আমাদের এইটা কিন্তু দেয়া আছে, যদি আমাদের দেয়া না থাকতো তাহলে এরকম উদ্দীপক দেয়া থাকতো, উদ্দীপক থেকে আমার বের করে নিতে হইতো। খুবই ইজি, সিম্পল, এই অঙ্কগুলো খুবই সহজ এবং খুবই ছোট টাইপের অঙ্কগুলো এখানে আসে। আর তুমি এটা খুব সহজেই 10 মার্ক এখান থেকে কভার করতে পারবে। তো সমাপনী মোট সম্পদ থেকে বাদ দেবো কি সমাপনী মোট দায়, সমাপনী মোট দায়
সমাপনী মোট দায় আমাদের কত দেওয়া আছে, দেখো উদ্দীপকে দেওয়া আছে কত, 1,80,000 টাকা। তাহলে আমি 1,80,000 টাকা এখান থেকে মাইনাস করব। যেহেতু আমরা সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বাদ দিলেই আমরা সমাপনী মূলধনটা পেয়ে যাই, সুতরাং আমরা এখন কি করব, এই দুটো মাইনাস করব। দেখো 3,50,000 মাইনাস কত, 1,80,000 টাকা, কত হয় আমাদের 1,70,000 টাকা। তাহলে এই 1,70,000 টাকাই কি আমার সমাপনী মূলধন। তাহলে আমরা এখানে লিখে দেব সমাপনী মূলধন। তো আমরা সমাপনী মূলধনটা নির্ণয় করলাম। তো আমাদের সমাপনী মূলধন নির্ণয় করে কি বলছে, দোকানের লাভ অথবা ক্ষতি দেখা। তাহলে আমরা আবার একটা ছক নিব, আর আমরা জানি লাভ ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয়, সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ করতে হয় এবং প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করতে হয়। তো আমরা সমাপনী মূলধনটা নেব এখানে, সমাপনী মূলধন। সমাপনী মূলধন আমাদের কত হলো, 1,70,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1,70,000 টাকা। সমাপনী মূলধনের সাথে আমরা কি করব, উত্তোলনটা যোগ করব। যেহেতু আমরা ক নম্বর অপশনে উত্তোলন করেছিলাম, সেক্ষেত্রে এখানে তুমি একবারও লিখতে পারো যে যোগ উত্তোলন, ব্র্যাকেটে তাহলে ক থেকে প্রাপ্ত লিখে দিতে হবে। কত টাকা হয়েছিল আমাদের উত্তোলন, উত্তোলন দুইটা ছিল, 20,000 আর হলো 7,000, 27,000 টাকা আমাদের উত্তোলন ছিল। অথবা তুমি এখানেও আবার উত্তোলনটা আলাদা আলাদাভাবে দেখাইতে পারো, উত্তোলন নামে একটা হেডিং নিয়ে নগদ এবং পণ্য দুইটা হেডিং নিয়ে দেখাতে পারো, অথবা তুমি এইভাবেও দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সমাপনী মূলধন আর উত্তোলন পেয়ে গেলাম। তাহলে আমরা এই দুটো কী করব, যোগ করব। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হয় আমরা দেখি, 1,70,000 টাকার সাথে 27,000 টাকা যোগ করব, কত হয় 1,97,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1,97,000 টাকা লিখলাম। এই 1,97,000 টাকার সাথে কি করব, প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন যোগ করে মাইনাস করব। তাহলে আমরা এখানে আরেকটা হেডিং দেব, বাদ। বাদ কি লিখবো আমরা, প্রারম্ভিক মূলধন। যেহেতু আমরা প্রারম্ভিক মূলধনটা কি খ অপশনে নির্ণয় করেছি, সুতরাং আমরা এখানে লিখে দেব খ থেকে প্রাপ্ত। কত টাকা হয়েছিল আমাদের প্রারম্ভিক মূলধন, মনে আছে কত টাকা হয়েছিল আমাদের প্রারম্ভিক মূলধন, 1,04,000 টাকা। তাহলে আমরা এখানে 1,04,000 টাকা নিব। তো এই 1,04,000 টাকার সাথে আমরা কি করব, অতিরিক্ত মূলধন থাকলে সেটা যোগ করব। তো আমরা দেখি যে আমাদের অতিরিক্ত মূলধন আছে কি না। দেখা যায় যে বছরের মাঝামাঝি সময় মালিক দোকানে আরও 50,000 টাকা বিনিয়োগ করেন। এই 50,000 টাকাই কি আমাদের অতিরিক্ত মূলধন। তাহলে এটার সাথে কি করব, অতিরিক্ত মূলধনটা যোগ করে নেব। অতিরিক্ত মূলধন কত টাকা, 50,000 টাকা। তাহলে 50,000 আর 1,04,000 টাকা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কত হয়, 1,54,000 হওয়ার কথা, 1,54,000 টাকা। তো এই 1,54,000 টাকা আমরা কি করব, আমরা এই যে 1,97,000 টাকা পাইলাম, এটা থেকে মাইনাস করবো। এই জন্য এই অ্যামাউন্টটা কী করবো, ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। তাহলে 1,97,000 টাকা থেকে যদি 1,54,000 টাকা আমরা মাইনাস করি, তাহলে আমাদের কত হয় আমরা একটু দেখে নিই, 1,54,000 টাকা। তাহলে কত হয়, 43,000 টাকা। এই 43,000 টাকাই কি আমাদের লাভ, 43,000 টাকা লাভ। এটা কি করব, হিসাব সমীকরণ দ্বারা বন্ধ করে দেব এবং এখানে আমরা লিখে দেব এটা আমাদের কি হয়েছে, লাভ হয়েছে, লাভ। আর কি করব, উত্তরটা অবশ্যই লিখে দেব। উত্তর কি, উত্তর এখানে আমরা সমাপনী মূলধন নির্ণয় করছি এবং লাভ হয়েছে, লাভটা নিয়েছে, এই জন্য আমরা লিখে দেব সমাপনী মূলধন পরিমাণ কত, 1,70,000 টাকা এবং লাভ 43,000 টাকা। তাহলে আমাদের গ নম্বরে বলেছিল সমাপনী মূলধন নির্ণয় করে দোকানে লাভ বা ক্ষতি নির্ণয় করা। আমরা সমাপনী মূলধন নির্ণয় করলাম এবং আমাদের লাভ হলো ব্যবসায়, আমরা সেটাও নির্ণয় করলাম। তো আমাদের গ নম্বর শেষ। তো তোমরা যেটা করবে, বাসায় বসে অঙ্কটা প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুবই ইজি, আর তোমরা একটু চেষ্টা করলে এখানে 10-এ 10 তুমি ফুললি পাবে। শুধু এই চ্যাপ্টার না, হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কই তোমার কাছে সহজ মনে হবে যদি তুমি প্রতিনিয়ত করো বা বাসায় প্র্যাকটিস করো। তাই তোমাকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি বাসায় বসে প্রতিনিয়ত হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো প্র্যাকটিস করো। আর আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সমাধান সহ, তো তুমি এই ভিডিওগুলো দেখতে পারো।
প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও পাবে। তো আশা করি তুমি এই ভিডিওগুলো দেখলে তুমি অনেক উপকৃত হবে। আর যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আমার এই চ্যানেলটি। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।